ট্যাংরায় যে হেলে পড়া বাড়িতে পুরকর্মীরা গিয়েছেন সেই বাড়ি ভাঙার তোড়জোড় করছিলেন, সেখানে উত্তেজনা আরও বেড়ে গেল। আমরা এই খবর অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখাচ্ছি, তার কারণ এটা হচ্ছে সাধারণ মানুষের কনসার্ন। কেউ 22 লাখ, কেউ 16 লাখ, কেউ 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। তারা বলছেন যে প্রমোটারের ওপর সমস্ত আস্থা রেখে সেই ফ্ল্যাট কিনেছেন। প্রমোটার যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে সেই তাদের পুঁজি এখন তাদের মাজা ভেঙে যাচ্ছে, তারা যাবেন কোথায়? দেখুন এই মুহূর্তের ছবি। বিক্ষোভ আরও বেড়ে গেল। নাছোড়বান্দা ওই ফ্ল্যাটের বাসিন্দারা, ওই বাড়ির বাসিন্দারা তারা বলছেন যে মেয়রকে এসে লিখিত আশ্বাস দিতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তবে তারা বাড়ি ভাঙতে দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব গঙ্গোপাধ্যায়। কৌস্তব, এ তো জটিলতা বেড়েই চলেছে, এর শেষ কোথায়? একেবারে দেখো জটিলতা বেড়ে চলেছে। এই মুহূর্তে যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নাছোড়বান্দা, এবং দেখো নিচে পুলিশ কিন্তু মজুদ রয়েছে, প্রচুর কিন্তু মহিলা পুলিশও রয়েছেন। যেহেতু এখানে অনেক মহিলা আবাসিক রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে যেরকমভাবে বাধা দিচ্ছিলেন, ফলে মহিলা পুলিশ ফোর্সের সংখ্যাও কিন্তু এখানে বাড়ানো হয়েছে। এবং যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নাছোড়বান্দা, তারা বলছেন যে ইললিগাল বাড়ির কথা বলা হচ্ছে। তারা একটাই কথা বলছেন যে এই চত্বরে প্রচুর ইললিগাল বাড়ি আছে, যদি ভাঙতে হয় তাহলে সব কটা বাড়ি ভাঙতে হবে। পুরসভার কর্মীরা আজকে সকালে যখন আসেন তখন তারা তাদেরকে বাধা দেন, এবং তারপরে কিন্তু স্থানীয় যে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা আছেন, সেই ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা আসেন, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। কিন্তু এই যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু নাছোড়বান্দা। দিদি, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে পুলিশ তো নাছোড়বান্দা, পুলিশ আপনাদেরকে বলছেন যে বাড়ি খালি করার জন্য। হ্যাঁ, তো ওনারা বললে তাহলে আমরা বাড়ি খালি করব না? আমাদের সঙ্গে তো বসে আগে থেকে কথা বলেনি যে এটা ভাঙা হবে। এখানে কোনো নোটিশ আসেনি, এখানে কোনো নোটিশ আসেনি, রাত কোনো কাগজ আসেনি আমাদের হাতে। যদি আসতো তাহলে আমরা ভেবে দেখতাম যে ভাঙতে দেবো কিনা। এটা কষ্টের টাকা, এটা কোনো হারামের টাকা না যে বললো আর ভাঙতে দিলাম। বলছে বেআইনি বাড়ি, বেআইনি সব কটা ভাঙুক। কিসের জন্য? ওদেরকে বলতে সরলে কি সুবিধা হবে ভাঙার জন্য? ভাঙতে পারলেই বেঁচে যায়, তাহলে ওটা কি দোষ করেছে? আগে ওটা ভাঙুক। দেখো যে এখানকার যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু নাছোড়বান্দা, এবং দেখো আবাসিকরা যারা রয়েছেন তারা কিন্তু বলে যাচ্ছেন যে তারা কিন্তু সবাইকে। আপনার কোন তলায়? আমার এইটা আর নিচেরটা আমার আছে, আমার জায়গা আছে এখানে। আমরা আমার বাবার এটা 50 বছরের, আমরা এখানে বাসিন্দা। আমার বাবার জায়গা, আমি কোথায় যাব? আচ্ছা, কোনো রকম নোটিশ তো দেওয়া হয়নি? কিছু দেওয়া হয়নি, একদিনে সবকিছু করা হয়েছে, পুরো সব প্ল্যান করা আছে, এইগুলো সব সাজানো। আপনারা নোটিশ দেখতে চেয়েছিলেন? নোটিশ দেখতে চাইছি তো, আনতে পারছে না তো, আনতে পারছে না নোটিশ। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করছে? কোন ওদের বলুন খুঁজতে, ওদের বলুন যান, ওদের কাছে কোশ্চেন করুন। আপনারা আপনার প্রশাসনের কাছে যান না, আমাদের কাছে কি করছেন? আমি আবারও তোমার প্রশাসন যখন ভাঙতে এসেছে প্রমোটারকে খুঁজতে পারছে না। একেবারে দেখো তারা কিন্তু সরাসরি কিন্তু প্রশাসনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এবং তারা কিন্তু অনড় মনোভাব দেখাচ্ছেন যে এখানে যে স্থানীয় যে পুলিশ। তুমি আমাদের সঙ্গে থাকো, এই দৃশ্য আবার ওখানকার প্রতিক্রিয়া স্থানীয় বাসিন্দাদের আবার শোনাবো। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, এই বাড়িগুলো পুরোটাই কিন্তু একতলা দোতলা নয়, 3 তলা, 4 তলা, 5 তলা। এই বাড়িগুলো এমনভাবে তৈরি হয়েছে এ বাড়ির কিচেন থেকে ও বাড়ির টয়লেটে হাত বাড়িয়ে দেওয়া যাবে। তখন পুরসভা ঘুমোচ্ছিল, এখন প্রমোটার পলাতক, এখন তারা যাচ্ছেন বাড়ি ভাঙতে। জনতার দোষ কোথায়? কেউ 22 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, কেউ 40 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। ঠিকই তো, এবং পুরসভার বেআইনি নির্মাণ ভাঙার এই সিলেক্টিভ অ্যাপ্রোচ কখনোই মেনে নেওয়া যায় না। বেআইনি নির্মাণ নিয়ে, ভেঙে ফেলা নিয়ে পুরসভার কোনো নির্দিষ্ট নীতি আছে? তাছাড়া এই ধরনের যে বাড়ি ভেঙে ফেলা হবে, তার আগে বাড়িটা গজিয়ে উঠলো কিভাবে? এ তো মাটিতে গজিয়েছে, তো আকাশে হয়নি। তার ফলে তার বেআইনি নির্মাণের অনুমোদন, নকশা অনুমোদন, কমপ্লিশন সার্টিফিকেট, রাতারাতি তো এই বাড়িটা তৈরি হয়নি। একটা 3 তলা, 4 তলা, 5 তলা বাড়ি 1 বছর ধরে তৈরি হয়েছে। পুরসভার কাউন্সিলররা কোথাও গাঁইতির আওয়াজ শুনে বুঝতে পেরে যায় এটা মানে আইনি না বেআইনি নির্মাণ। সেখানে তাদের মানে পৃষ্ঠপোষণা ছিল না, এত বেআইনি নির্মাণ ওই চত্বরে হয়েছে, তা তো মেনে নেওয়া যায় না। আর বেআইনি নির্মাণ যদি ভাঙতেই হয় তাহলে জনাব ফিরাদ সুরাবর্দী হাকিম খিদিরপুর থেকে শুরু করুন। খিদিরপুর মেটিয়াপুরুষ থেকে প্রথম বেআইনি নির্মাণ ভাঙা শুরু হোক। এই সিলেক্টিভ অ্যাপ্রোচ এবং কাদের বাড়ি ভাঙা হচ্ছে সেটা স্পষ্ট করে দেখলেই বোঝা যাচ্ছে। হঠাৎ এই ট্যাংরার এই একটি বাড়িকে ভেঙে ফেলা হচ্ছে কেন?
কেন খিদিরপুর এবং মেটিয়াবুরুজ থেকে জনাব ফিরাদ সুরাবর্দী হাকিম বাড়ি ভাঙার কাজটা শুরু করছেন না? আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ জগন্নাথ, আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার প্রতিক্রিয়া নিচ্ছিলাম। এখানে যে মহিলারা আপত্তি জানাচ্ছেন তারা বলছেন এই এলাকার বহু বাড়ি বেআইনি, আমরা একা কি দোষ করলাম, ভাঙলে সেগুলোও ভাঙতে হবে। এই এক দারুণ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কথা বলবো আবার আমাদের প্রতিনিধি কৌস্তব গাঙ্গুলির সঙ্গে। কৌস্তব, এখন কি অবস্থা? একেবারে দেখো, এখানকার যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু নাচরবান্ধা, তারা একটাই কথা বলছেন যে তাদের এই বাড়ি তারা ভাঙতে দেবেন না। হয় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বা মুচলেখা দিতে হবে, তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু তারা এই বাড়ি ভাঙতে দেবেন না। এবং সেই যত পরিস্থিতি এগোচ্ছে তত কিন্তু উত্তেজনার রেশও কিন্তু বেড়ে যাচ্ছে। কি বলবেন, এখানে পুরসভার কর্মীরা বসে রয়েছেন, পুরসভার কর্মীরা পুলিশরা বসে আছে ভাঙার জন্য। যদি ভাঙতে হতো এতদিন কোথায় ছিল? কেন নোটিশ পাঠায়নি, কিছু কাটায়নি, কেন বলেনি? আজকে রাতারাত, কালকে নিউজ যদি না দেখতাম আজকে আমরা কোথায় রাখতাম? এ তো ভেঙে দিয়ে চলে যেত। আপনার বাড়ির কাজগুলো হয়ে এসেছে, উপরে যান, উপরে গিয়ে দেখুন কি কি কাজ হয়ে গেছে, শুধু গেট লাগবে। আপনার কি এখানে জমি ছিল? আমার এখানে জমি আছে, এটা আমার জমি, আমার তো জমিও গেল, যার টাকাও গেল, আমি তো ফ্ল্যাটও কিনেছি, তো আমার টাকা গেল, জমি গেল, সব গেল, আমি কোথায় যাবো? গাছও গেল। কেন আসছে না? ওদিনকে 2 ঘন্টার মধ্যে এলো, আজকে কেন আসছে না? ওরা পয়সা খাচ্ছে, তাহলে আমাদের সময় কেন? আমরা মানুষ না? আমরাও তো কোথা থেকে খেটে খুঁটে পয়সা আনছি। কারোর সঙ্গে যদি এটা চাই আমরা, কারোর সঙ্গে এটা হোক, আমাদের সঙ্গে কেন হবে? আমি একটু আমার ক্যামেরা পার্সন সুমিতকে বলবো একটু নিচের ছবিটা দেখানোর জন্য। এখানে কিন্তু ভিড় কিন্তু ক্রমেই বাড়ছে এবং যে পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সও কিন্তু ক্রমেই বাড়ছে। একটু আগেও কিন্তু পুলিশের যারা ট্যাংরা থানা যারা পুলিশ আধিকারিকরা ছিলেন, সেই পুলিশ আধিকারিকরা কিন্তু এখানকার আবাসিকদের সঙ্গে কথা বলছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব, অবশ্যই তোমার কাছে আবার আমরা ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর, বিজেপি নেতা। সজলবাবু, আপনার কাছে যেটা আমার প্রশ্ন, আপনার কি পুরসভায় এই ব্যাপারটা যখন অধিবেশন হবে বা অধিবেশন যদি নাও হয়, এইটা কি আপনারা স্বতঃপ্রণোদিতভাবে তুলবেন? এটা একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে কিছু কিছু এলাকায় র্যাম্প্যান্ট বেআইনি বাড়ি তৈরি হয়েছে এবং সেটা মানুষই বলে দিচ্ছে। এগুলো ভাঙতে গেলে এটা তো এমন একটা প্যান্ডিমোনিয়াম তৈরি হয়েছে যার কোনো শেষ নেই। না, আপনি ঠিকই বলছেন। গত পুরসভাতে এই কথাটা তুলেছিলাম, আগামী পুরসভাতেও তুলবো, তারপরের পুরসভাতেও তুলবো, তারপরেরটাতেও তুলবো, কিন্তু লাভটা কি হবে? লাভটা কি হবে আপনি আমায় বলতে পারেন? যে মানুষগুলো আজকে হাহাকার করছে, কখনো ভেবেছেন তাদের আজকে কি অবস্থা? কিন্তু মুশকিল হচ্ছে এই যে টিভিতে আপনারা দেখাচ্ছেন, দেখে বাকিরা কি সচকিত হচ্ছে? বাকিরা কি জাগছে? তারা তো জাগছে না। তারা তো তাদের পাড়ার বেআইনি গুলো আরামসে হতে দিচ্ছে, তারা তো চুপ করে বসে আছে। শুনুন, সব ভোটটা যে পুরো 100% ভোট যে তৃণমূল ছাপ্পা মেরে জিতেছে তাও তো নয়। কিছু কিছু মানুষ তারা হয় 100 দিনের কাজের লোভে হোক, বা ধরুন আপনি ওই লক্ষ্মী ভান্ডার বা অন্যান্য কোনো স্কিমের লোভে হোক, কিছু মানুষ ওদের তো ভোট দিয়েছে, এটা তো অস্বীকার করা, বা ধর্মীয় কারণে হোক। মেন ভোটটা ওরা ধর্মীয় কারণে পেয়েছে, ধর্মের কারণে পেয়েছে, কিন্তু বাড়ি ভাঙার সময় ধর্ম দেখা হচ্ছে না। আপনি ভাবুন তো, এই লোকগুলো, একটা লোক, আপনি 1 সেকেন্ড সময় দেবেন আমায়, একটা লোক একটা বাড়ি তৈরি করে যখন এট দ্য এজ অফ 40 or 45 মিনিমাম। এবার বলুন, তার সারাটা জীবন, পুরো কর্মজীবনটা চলে যায় শুধু ওই বাড়ির ইএমআই শোধ করতে। এরপরে ওর বাড়ি ভেঙে দেবে, কিন্তু ব্যাংক ওকে ইএমআই ছাড়বে না। আপনি আমায় বলুন তো, এদের জন্য কি আপনি সাবস্টিটিউট ব্যবস্থা করেছেন? রোহিঙ্গা হলে করতেন, ভারতীয় ভূখণ্ডের আদিবাসিন্দা বলে করছে না। বলুন অন্যায় কোথায়? শুনতে খারাপ লাগে যে আমরা সাম্প্রদায়িক কথা বলছি, কিন্তু একটা কথাও মিথ্যা বলছি না, ভুল বলছি না, অবাস্তব বলছি না, এটাই প্রকৃত সত্য। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমরা রাজ্য বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। একাধারে তিনি কাউন্সিলরও বটে। এই ধরনের জিনিস হ্যান্ডেল করার ক্ষেত্রে পুরসভার অধিবেশনে তারা আগেও তুলেছেন এই ধরনের কথা, কিন্তু তারা বলছেন এই ঘটনা থেকে অন্যেরা শিক্ষা নিচ্ছেন কি? যারা ফাঁকিবাজ প্রমোটারদের ছাড় দিয়ে দিচ্ছেন বা ফাঁকিবাজ প্রমোটারদের সঙ্গে নানা রকমের চুক্তি করছেন, তারা শিক্ষা নিচ্ছেন কি? অত্যন্ত যুক্তিগ্রাহ্য একটা পয়েন্ট তুললেন সজল ঘোষ। আবার চলে যাব সন্দীপন সাহা, ওই এলাকার কাউন্সিলর। তিনি ঠিক কি বলেছিলেন, তাকে আমরা একাধিক প্রশ্ন রেখেছিলাম, শুনুন তার প্রতিক্রিয়া। বাসিন্দাদের তো বুঝতে হবে যে বাড়িটা
যেইভাবে তৈরি হয়ে রয়েছে তাতে পাশের বাড়ির ওপরে একটা বিপজ্জনক প্রভাব ফেলছে, এই বাড়িটাও বিপজ্জনক হয়ে রয়েছে। এখন প্রাণহানি হোক এটা তো আমরা কেউ চাই না, মানুষকে তো বাঁচাতে হবে। তো এই বাড়িটাকে এখন ডেমোলিশন শুরু করে তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গিয়ে দেখবে এবং তারপরে পদক্ষেপ ঠিক করবে, এটা ওইখানকার মানুষকে বুঝতে হবে। এই যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের সুরক্ষাকে মাথায় রেখেই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা, এটা ওদেরকে বুঝতে হবে এখানে। কৌস্তব, দেখো খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে যে ছবি আমরা দেখছি, যারা বাধা দিচ্ছেন তারা সহসা কেউ ছাড়বেন না, কারণ এখানে তাদের আর্থিক মাজা ভেঙে যাবে যদি তারা বেরিয়ে যান, এটাই তাদের বক্তব্য। এইবার তারা কি করবেন এবং কর্পোরেশন কি সন্ধ্যাবেলা পর্যন্ত ওয়েটই করে যাবে? একেবারে দেখো এখানে যারা রয়েছেন এখানে আবাসিকরা, সেটা হচ্ছে স্থানীয় যিনি কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর দিদি একটু এদিকটা আসুন। স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন যে পাশের বাড়িটা যেহেতু বিপজ্জনকভাবে হেলে রয়েছে সেই জন্য এই বাড়িটা ভাঙতে হবে। ও, পাশের বাড়ি হিলেছে বলে এই বাড়ি ভাঙতে হবে, প্রাণহানির আশঙ্কা করছেন? ও আচ্ছা, কাজে আমাদের ঠিক আছে, আমাদের প্রাণ যাক, আমাদের তো এমনিতেই প্রাণ চলে যাবে, এমনিতেই তো বাড়ি ছাড়া হয়ে যাব, এটা আবার আশঙ্কার কি আছে? ওই বাড়ি ভাঙবে না এই বাড়ি ভাঙবে, এটা কি হাতে বানানো মুয়া? গোল করলাম, বেকা হলো, ভেঙে দিলাম, এটা আমাদের খাটনির টাকা, এটা ভাঙতে দেওয়া যাবে না। আগে আমাদের কাছে আসুক, আমাদের লিখিত দিক, তারপরে আমরা ভাঙতে দেব। জীবনের সমস্ত সঞ্চয় খুইয়ে তো আপনারা? অবশ্যই অবশ্যই, আমরা পাগল না, আমরা এমনি এমনি এখানে আসিনি, আমাদের খাটনির টাকা আমাদের ওখানে লাগানো আছে। আমি যাচ্ছি আমার ফ্লোরে, আমার যদি এখানে না পাবো আমি আমার ফ্লোর থেকে আমি ঝাঁপ মেরে মরবো, দেখি উনি তারপরে কি করে, আমি দেখবো ওনাকে। আমরা জানলাম না, শুনলাম না, ভাঙতে চলে এলো আর আমরা ভাঙতে দেবো, এটা কোথাকারের কথা? এটা তো সেই মানে অফিসের কথা, আমি জানলাম না, আমার লেটার এসে গেল, হয় কি হয় না। দেখো কি করবে, কি ভবিষ্যৎ কি, সেটা কিন্তু এখনো এই যারা আবাসিকরা রয়েছেন তারাও কিন্তু বুঝতে পারছেন না, কিন্তু তারা কিন্তু অনড় মনোভাব দেখাচ্ছেন। তারা বলছেন যে এই ফ্ল্যাট বা এই বহুতল তারা ভাঙতে দেবেন না, তারা এরকম অনড় মনোভাব দেখাচ্ছেন। পুরসভার কর্মীরা তারা অপেক্ষারত, যারা এখানকার যে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা তারা অপেক্ষারত, এবং বাইরে মহিলা পুলিশের ফোর্স, সেই মহিলা পুলিশের ফোর্সও কিন্তু বাড়ানো হয়েছে, এবং বাইরে দেখো প্রচুর মানুষের ভিড় জমে রয়েছে। নিঃসন্দেহে এখানে যে ক্রিস্টোফার রোডের যে নির্মীয়মান যে সাদা বাড়ি রয়েছে, সেই নির্মীয়মান সাদা বাড়ি যে ভাঙার কথা বলেছে কলকাতা পুরসভা, তার জন্য কিন্তু আজকে সকাল থেকে কলকাতা পুরসভার কর্মীরা এসছেন। এবং দেখো পরিস্থিতি গড়াচ্ছে, যত পরিস্থিতি গড়াচ্ছে তত কিন্তু উত্তেজনার মাত্রা আরো বাড়ছে। রাজাদা, কৌস্তব আমাদের সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। পয়সা নিয়ে যদি প্ল্যান পাস হয় তো স্বাভাবিকভাবে বাড়ি হেলেই পড়বে, বাড়িটা সোজা হয়ে থাকবে না। শুনেছি একসময় যাদের পয়সা কড়ি আছে তারা ওই ইটালির পিসার হেলানো মিলার দেখতে যায়, পিসির হেলানো বাড়ি দেখতে আসবে কলকাতাতে, পর্যটন কেন্দ্র হবে কলকাতা, লন্ডন হতে পারলো না, প্যারিস হবে। ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতল ভাঙতে গিয়ে আতান্তরে পড়েছে পুরকর্মীরা, তারা ওয়েট করেই চলেছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু ওই বাড়ির বাসিন্দারা তারা কিছুতেই বাড়ি ভাঙতে দেবেন না। তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা, একটাই কথা তাদের, যে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা রাত্রিবেলায় কোথায় রাত্রি যাপন করবেন, দিন যাপন করবেন, তার পাকা ব্যবস্থা কলকাতা কর্পোরেশন বা প্রশাসনকে করতে হবে। কিন্তু পুরো আইনে এমন কোনো সংস্থান আছে বলে আমাদের অন্তত জানা নেই। সুতরাং এই জটিল পরিস্থিতি আরও জটিলতর হচ্ছে। কর্পোরেশনের লোকজন ওয়েট করছে, এদিকে যারা সেখানকার বাসিন্দা তারাও নাছোড়বান্দা।